নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো ৬টার সংবাদে। সুখবর রাজ্যবাসীর জন্য, জিবির বেড সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করা হচ্ছে। সামাজিক মাধ্যমে জানালেন খোদ মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরেই জিবির পরিষেবা নিয়ে উঠছিল নানা প্রশ্ন। অধিকাংশ সময়ে বেডের অভাবে রোগীদের মাটিতে শুয়ে থাকতেও দেখা গেছে। তবে এবার হাসপাতালে চিকিৎসার জন্য বেডের সংখ্যা করা হচ্ছে প্রায় দ্বিগুণ। আগে জিবিতে শয্যা ছিল 727টি, এখন সেটা বেড়ে হবে 1413টি। এছাড়া হাসপাতালের 7টি সুপার স্পেশালিটি বিভাগের জন্যও থাকবে 140 শয্যা। রাজ্যে ভয়াবহ পরিস্থিতি এইডসে। প্রতি মাসে প্রায় 150 থেকে 200 জন নতুন করে এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন। উদ্বেগ মুখ্যমন্ত্রী। শুক্রবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে উমাকান্ত একাডেমি মাঠে একটি সতর্কতা র্যালির আয়োজন করে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি। র্যালিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় ও একাধিক বিশিষ্ট ব্যক্তি। এদিন তিনি মঞ্চ থেকে বলেন, রাজ্যে এইডসের অবস্থা ভয়াবহ। 2023-এর অক্টোবর মাস পর্যন্ত রাজ্যে মোট এইডস আক্রান্তের সংখ্যা 5259 জন, যার মধ্যে মহিলার সংখ্যা 1022 জন, পুরুষ 4246 জন এবং রূপান্তরকামী একজন। ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যাচ্ছে এইচআইভির প্রাদুর্ভাব। 575 জন ছাত্রছাত্রী আক্রান্ত হয়েছে এইচআইভিতে। রাজ্যে প্রতি মাসে নতুন করে 150 থেকে 200 জন এইচআইভি আক্রান্ত হচ্ছেন। মুখ্যমন্ত্রী জানান, সমাজ যদি সচেতন হয় তবেই এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব। এখন পর্যন্ত আমাদের 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত ত্রিপুরায় মোট এইচআইভি বা এইডস আক্রান্তের সংখ্যা 5259 জন, মহিলা 1022, পুরুষ 4246, ট্রান্সজেন্ডার 1। এর মধ্যে আপনারা শুনে অবাক হবেন, যারা স্টুডেন্টরা এখানে আছেন, ছাত্রছাত্রীরা, তাদের এই সংখ্যা প্রায়, ওনাদের জেনে রাখা উচিত যে স্টুডেন্টদের মধ্যেও তার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাতে সেই সংখ্যাটা হয়েছে 575 এবং প্রতি মাসেই রাজ্যে প্রায় 150 থেকে 200 জনের মধ্যে নতুন এইচআইভি আক্রান্তের সন্ধান পাওয়া যাচ্ছে। খুব ভয়ঙ্কর বিষয়। তো সচেতনতা খুব প্রয়োজন আমাদের। সবাই মিলে, যেটা বলা হয়েছে, লেট কমিউনিটিজ লিড। সত্যিকারের অর্থে সমাজ যদি এই বিষয়ে সচেতন হয় তবেই এই ধরনের যে প্রাদুর্ভাব আমাদের এখানে বৃদ্ধি হচ্ছে তার থেকে আমরা মুক্তি লাভ। একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার 3টি মৃতদেহ। চাঞ্চল্য ছড়িয়েছে মেলাঘর ঠাকুরপাড়া স্কুল অঞ্চলে। মেলাঘর ঠাকুরপাড়া স্কুল এলাকার বাসিন্দা চিন্তাহরণ পাল পেশায় একজন মৃৎশিল্পী। তবে বর্তমানে তিনি ঠাকুরপাড়া স্কুলে মিড ডে মিলের কাজের সাথে যুক্ত ছিলেন। এই কাজে তাকে তার স্ত্রী প্রতিভা পাল সাহায্য করতেন। তাদের মেয়ে মনিকা পাল শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও কলেজে 2য় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছেন। শুক্রবার সকালে চিন্তাহরণ পাল স্কুলে না যাওয়ায় তার এক সহকর্মী তাকে বাড়িতে আসেন। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোনো সাড়া না পেয়ে পাশের বাড়ির লোকজন এসে দরজা খুলে ভিতরে ঢোকেন। ঘরে ঢুকে তারা বিছানার উপর বাবা, মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার করেন। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি এখনো বোঝা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, চিন্তাহরণ পাল এবং প্রতিভা পালের একটি ছেলে ছিল। তবে প্রায় 20 থেকে 25 বছর আগে তাদের ছেলের রহস্যজনকভাবে জলে ডুবে মৃত্যু হয়। একই পরিবারের সকল সদস্যের এরকম রহস্য মৃত্যুর কারণ নিয়ে উঠছে নানা প্রশ্ন। 3 জন যে এক লোকে মারা গেল, আপনার কি লাগে? এর নাম কি? কি মানে এমন কি হলো যে আপনারা জানছেন নি, বা কিভাবে মারা গেছে, বা কি কারণে আপনারা দেখছেন কখন? আমরা দেখছি তো সকালে তারা স্কুলে রান্না করতে যায়, এরপরে মহিলা আছে, আরেকজন মহিলা ডাকাতে আছে, তথা কিছু খুলে না আছে। এরপরে আমরা বাড়ি গেছে তো তারা দিয়ে উঠে টুটে না। এবারে আমার জ্বালায়, ছোটো জ্বালা এবার দূর করে মনে হয় ছোটো জ্বালে আমি আমার দেওয়ার করতে না, আমি দেখছি না দরজা ধাক্কা দিয়ে দরজা খুলছি। প্রথমে দরজা খুলছে কি? হ্যাঁ, প্রথমে দরজাটা খুলছে কি? প্রথমে দরজাটা ধাক্কা দিছে আর খুলছে। মানে কে খুলছে প্রথমে এই বাড়িতে দরজা? এটা জানি না। তখনটা আমি এটা জানি না, আমি বাড়িতে ছিলাম। আমরা তো এদিকে তার মধ্যে কোনো সমস্যা আছে বলে মনে হতেছে না? পরিবারে কোনো অর্থনৈতিক বা অন্য কোনো সমস্যা বলতে আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা কাছে কারণে আমরা মুক্তির কাজ করে আমরা 4 মাসে সেদিন আসি। তুমি কি করে? হ্যাঁ, ওইটা প্রতিমা বানানা, ওইটা লোকে বিশ্বকর্ম আর পালে যে চিন্তাহরণ পাল ওই তো স্কুলে ওই সত্যি সবজি আইনা দেয়, রান্না করতো। মেয়েটা কি করে?
তাই কিছু করে না। আপনি কি পড়াশোনা করেন? ও পড়াশোনা করছে, সেকেন্ড ইয়ার। কলেজ সেকেন্ড ইয়ার, হ্যাঁ। তারপর আর করছে না, বাড়িতে থাকি। তো মেয়েটা বিয়ে সাথে বিয়ে শাদী হয়তো হে ভালোভাবে হাঁটতে পারে না, হ্যাঁ ভালোভাবে হাঁটতে পারে না। হাঁটতে পারে না, ও, কি প্যারালাইজ, বিকলাঙ্গ। হ্যাঁ মোটামুটি বিকলাঙ্গ। হাঁটতে করতে করতে হাঁটতে লাগলেও করে জায়গা। শুক্রবার খয়েরপুর বাইপাসে বিক্ষোভ দেখালেন রাজ্যের ট্রাক ড্রাইভাররা। 29 দফা দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পেশ করেন তারা। শুক্রবার সকালে সর্বচালক কল্যাণ সংঘের পক্ষ থেকে রাজ্যের ট্রাক ড্রাইভাররা খয়েরপুর বাইপাস রোডে মিলিত হয়ে একাধিক অসুবিধার কথা তুলে ধরেন। এদিন তারা জানান যে চুড়াইবাড়ি থেকে আসার সময় রাস্তার গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা না থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। পাশাপাশি পুলিশের চাঁদার জুলুমে তাদের জীবন জর্জরিত হয়ে উঠেছে, এমনটাই অভিযোগ তাদের। শুক্রবার রাজ্যের ট্রাক ড্রাইভাররা তাদের অভিযোগ এবং দাবি দাওয়া জানিয়ে 29 দফা দাবি পেশ করেন রাজ্য সরকারের কাছে। অল ড্রাইভার কল্যাণ সংঘ জিন্দাবাদ। আমাদের যে ড্রাইভারের সুবিধা অসুবিধাগুলো হচ্ছে, দেখুন আমরা বহু রাজ্য থেকে মাল নিয়ে আসি, যেমন আসাম বর্ডারে আমাদের গাড়ি চেকিং করতে হলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এমনকি 2 দিনও লাগে যায়। দেখুন খুব কষ্ট হয় ত্রিপুরা আসতে। ত্রিপুরা পুলিশও আমাদের কাছ থেকে এন্ট্রি নেয়, সেটা হচ্ছে যেমন আমরা বাইরের থেকে আসি, আমাদের ত্রিপুরার গাড়ি স্টেট ওয়াইজ গাড়ি হয়ে কেন সব পেপার সত্ত্বে থাকা সত্ত্বেও এন্ট্রি দিতে হয়। কিছুদিন আগে আমাদের এক ড্রাইভার ভাই বলেছে এন্ট্রি কেন দেবো, আমাদের ত্রিপুরার গাড়ি ত্রিপুরাতে সেফ নিয়ে এসেছে আপেল, তার জন্য এন্ট্রি করা হচ্ছে, তার জন্য ওকে থানাতে বসা রাখা হচ্ছে একমাত্র। তারপর ধর্মনগরের আমাদের শিলাপাল আছে, উনি গিয়ে সব ড্রাইভার চালক সহচালককে নিয়ে গিয়ে ওনাকে থানা থেকে এনেছে। কারণ কি আমাদের ত্রিপুরার যে গাড়ি, ত্রিপুরার পেপার সব কিছু আছে, তারপরও কেন আমাদের ত্রিপুরা পুলিশকে আমরা এন্ট্রি দিতে হবে? চুরি করা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, তবে পুলিশি তল্লাশিতে ধরা পড়তে হলো 7 চোরের একটি গ্যাংকে। নভেম্বর মাসের 9-10 তারিখ থেকেই শহরে লাগাতার চুরি হওয়ার খবর সামনে আসছিল। স্বর্ণালঙ্কার থেকে ফোন, ল্যাপটপ, মূলত এই জিনিসগুলি খোয়া যাচ্ছিল বলে অভিযোগ দায়ের করা হয়। সবকটি ঘটনা প্রায় একই রকম হওয়ায় পুলিশ অনুমান করে একটি গ্যাং যুক্ত এই গোটা বিষয়ে। পুলিশি তৎপরতায় গত 29শে নভেম্বর এই গ্যাংয়ের 3 জনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করে আরো 4 জনকে গ্রেফতার করে পুলিশ। কিছুদিন বলতে আমরা গত মাসটাই বলি, মাঝামাঝি ঠিক মাঝামাঝি না ঠিক 9-10 তারিখ থেকে কয়েকটা চুরি ঘটনা আমাদের রিপোর্ট হয়, যেগুলিতে আমরা দেখলাম স্পেশালি ওরা গোল্ড অর্নামেন্ট এবং ক্যাশ টাকা এগুলি চুরি করে। তখন আমরা বুঝতে পারি যে এটা একটা নিশ্চয়ই একটা স্পেসিফিক গ্যাংয়ের কাজ হচ্ছে, কারণ আদারওয়াইজ ওরা কোথাও কোনো ডিস্টার্ব কোনো জিনিস নিচ্ছে না। তো অ্যাকর্ডিংলি একটা টিম তৈরি করা হয়েছে আন্ডার দি লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি। তো এবং একটি স্পেসিফিক কেসও নেওয়া হয়েছে। তো প্রথমত আমরা গত 29 তারিখ 3 জনকে অ্যারেস্ট করা হয়। তার মধ্যে সুজিত দাস, সুমন মিয়া, আরেকজন হচ্ছে অন্তর্দেব। 3 জনকে জিজ্ঞাসা করার পর ওদেরকে জিজ্ঞাসাবাদের পরে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক সেট সোনার জিনিস শঙ্খ শাখা প্রায় 40 গ্রামের মতো, আর আরেকটা ল্যাপটপ যেটা আপনারা দেখছেন। এইগুলি তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে আনি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে তখন আমরা আরও 4 জনের নাম পাই এই গ্রুপের, এদের গ্যাংয়ে। তখন ওদের কাছ থেকেও আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা উদ্ধার করতে পেরেছি গোল্ডেন চেইন, তারপর রিং, ওয়ার রিং ইয়ার রিং, তারপর হাতের শাখা এবং আরও অনেকগুলি জিনিস যেগুলি আপনারা দেখছেন। তো এদের নাম হয়েছে আকাশ দে, বাপন দেবনাথ, দীপ্তনু সাহা এবং টুটন বর্মন। আকাশ দে যার বাড়ি হচ্ছে ঋষি কলোনি, বাপন দেবনাথ যার বাড়ি হচ্ছে তুলাকোনা, আরেকজন হচ্ছে দীপ্তনু, ওর বাড়ি হচ্ছে মহেশখোলা, আর টুটন বর্মন ওর বাড়ি হয়েছে মেলাঘর। 6টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।